নমস্কার। আজকে পাঠ করতে চলেছি হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প জাদুকর। সঙ্গে থাকুন। আজ হাফ ইয়ারলি পরীক্ষার অঙ্ক খাতা দিয়েছে। বাবলু পেয়েছে 8.5। শুধু তাই নয়, খাতার উপর লাল পেন্সিল দিয়ে ধীরেন স্যার বড় বড় করে লিখে দিয়েছেন গরু। কি সর্বনাশ! বাবলু খাতা উল্টে রাখল যাতে গরু লেখাটা কারোর চোখে না পড়ে। কিন্তু ধীরেন স্যার মেঘস্বরে বললেন, এই বেঞ্চির উপর উঠে দাঁড়া। বাবলু বেঞ্চির উপর উঠে দাঁড়ালো। তোর অঙ্ক খাতায় কি লিখে দিয়েছি সবাইকে দেখা। সে মুখ কালো করে সবাইকে দেখালো খাতাটা। ফার্স্ট বেঞ্চে বসা কয়েকজন ভ্যাক ভ্যাক করে হেসে ফেলল। ধীরেন স্যার গর্জন করে উঠলেন, এই কে হাসে? মুখ সেলাই করে দেবো একদম। হাসি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। ধীরেন স্যারকে সবাই জমের মতো ভয় করে, আড়ালে ডাকে জম স্যার বলে। ফার্স্ট বেঞ্চে আবার একটু খিক খিক শব্দ হলো। ধীরেন স্যার হুঙ্কার দিয়ে উঠলেন, আর একবার হাসির শব্দ শুনলে না চড় দিয়ে দাঁত খুলে ফেলবো। নাট্যশালা নাকি এটা? ক্লাস পুরোপুরি নিঃশব্দ হয়ে গেল। ধীরেন স্যার থমথমে গলায় বললেন, এই বাবলু, তুই ঘন্টা না পড়া পর্যন্ত বেঞ্চির উপর দাঁড়িয়ে থাকবি। বাবলু উদাস চোখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। বেঞ্চির উপর 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা তেমন কিছু না, কিন্তু বাসায় ফিরে বাবাকে কি বলবে এই ভেবেই বাবলুর গায়ে ক্ষণে ক্ষণে কাঁটা দিয়ে উঠতে লাগলো। বাবা মোটেই সহজ পাত্র নন। ধীরেন স্যারের মতো মাস্টারও তার কাছে দুগ্ধপোষ্য শিশু। বাড়িতে আজ ভূমিকম্প হয়ে যাবে বলাই বাহুল্য। বাবলু এই ঠান্ডা আবহাওয়াতেও কুলকুল করে ঘামতে লাগলো। বাবলু ভেবে পেল না অঙ্কের মতো একটা ভয়াবহ জিনিস কি করে পড়াশুনোর মধ্যে ঢুকে গেল। কি হয় অঙ্ক শিখে? তৈলাক্ত বাঁশ বেয়ে বাঁদরের উঠবার দরকারটা কি? আচ্ছা ঠিক আছে, উঠেছে উঠে পড়ুক, কিন্তু প্রথম মিনিটে উঠে দ্বিতীয় মিনিটে আবার পিছলে পড়বার প্রয়োজনটা কি? বাবলু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। স্কুল ছুটি হলো 5টায়। বাবলু বাড়ি না গিয়ে স্কুলের বারান্দায় মুখ কালো করে বসে রইল। স্কুলের দপ্তরি আনিস মিয়া বলল, বাড়িতে যাও ছোট ভাই। বাবলু বলল, আমি আজকে এইখানেই থাকবো। কি ভাই, বিষয় কি? বিষয় কিছু না, তুমি ভাবো। আনিস মিয়া একগাল হেসে বলল, পরীক্ষায় ফেল করছো কেমন? বাড়ি থাক্কা নিতে না আইলে আর বাড়ি যাইতা না, ঠিক না? আনিস মিয়া দাঁত বের করে হাসতে লাগলো। বাবলু স্কুল থেকে ছুটে বাইরে চলে আসলো। সরকার বাড়ির জাম গাছের নিচে বসে রইল একা একা। জায়গাটা অসম্ভব নির্জন। কিছুক্ষণের মধ্যেই চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। বাবলুকে ভয় দেখাবার জন্যই হয়তো অসংখ্য ঝিঝি একসঙ্গে ডাকতে লাগলো। বিলের দিক থেকে কেমন একটা শব্দ আসতে লাগলো। ডান পাশের ঝোপ কেমন যেন নড়ে উঠল। বাবলু শার্টের লম্বা হাতায় ঘন ঘন চোখ মুছতে লাগলো। এই ছেলে, কাঁদছো কেন? অন্ধকারে ঠিক পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। বাবলুর মনে হলো লম্বা মতো একজন লোক ঝোপটার কাছে দাঁড়িয়ে আছে। লোকটির হাতে ভারী একটা ব্যাগ জাতীয় কিছু, পিঠেও এরকম একটা বোচকা ফিতে দিয়ে বাঁধা। এই খোকা, কি হয়েছে? বাবলু ফোপাতে ফোপাতে বলল, আমি অঙ্কে 8.5 পেয়েছি। তাই নাকি? জি, আর ধীরেন স্যার আমার খাতার উপর লিখেছেন গরু। বাবলু খাতাটা বের করে লোকটির দিকে এগিয়ে দিল। লোকটি এগিয়ে এসে খাতাটি নিল। সে বেশ লম্বা। এই অন্ধকারেও প্রকাণ্ড বড় একটা চশমা পরা থাকায় প্রায় সমস্তটা মুখ ঢাকা পড়ে আছে তার। লোকটি গম্ভীর গলায় বলল, খাতার উপরে গরু লেখাটা অন্যায় হয়েছে। বুদ্ধিবৃত্তির ওপর সরাসরি কটাক্ষ করা হয়েছে। তার উপর এত বড় বড় করে লেখার প্রয়োজনই বা কি? ছোট করে লিখলেই হতো।
বাবলু এবার শব্দ করে কেঁদে উঠল। কাঁদবে না, কাঁদার সময় নয়। কি করা যায় তাই নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে। বাবলু ধরা গলায় বলল, আমি স্কুলেও যাব না, বাসাও ফিরে যাব না, বাকি জীবনটা জাম গাছের নিচেই বসে কাটাবো। না, জাহাজের খালাসি হয়ে বিলাত যাব। বুদ্ধিটা মন্দ নয়, কিন্তু চট করে কিছু একটা করা ঠিক হবে না, ঠান্ডা মাথায় ভাবতে হবে। তোমার নাম তো জানা হলো না। আমার নাম বাবলু, ক্লাস 7-এ পড়ি। আপনি কে? ইয়ে, আমার নাম হলো গিয়ে হইয়েৎসুন। কি বললেন? আমার নামটা একটু অদ্ভুত, আমি বিদেশি কিনা। কি করেন আপনি? আমি একজন পর্যটক, আমি ঘুরে বেড়াই। বাবলু কৌতূহলী হয়ে বলল, আপনার দেশ কোথায়? আসো, তোমাকে দেখাচ্ছি। হয়েৎসুন আকাশের দিকে আঙুল দিয়ে দেখালো। ওই যে দেখছো ছায়া, ওইটা হচ্ছে ছায়াপথ, মিল্কি ওয়ে গ্যালাক্সি, স্প্রিংয়ের মতো। এর মাঝামাঝি একটি সৌরমণ্ডল আছে, আমরা তাকে বলি নয়ুততিনি। তার 9 নম্বর গ্রহটিতে আমি থাকতাম। বাবলু একটু সরে বসল। পাগল নাকি লোকটা? কথা বলছে এবং একটু অন্যরকমভাবে যদিও, কিন্তু দিব্যি ভালো মানুষের মতোই কথা বলছে। বুঝলে বাবলু, বলতে গেলে আমরা বেশ কাছাকাছি থাকি। পৃথিবীও কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই পড়েছে। হা হা হা। আপনারাও বুঝি বাংলায় কথা বলেন? তোমার সঙ্গে বাংলায় কথা বলছি, কারণ আমার সঙ্গে একটি অনুবাদক যন্ত্র আছে। সে ইশারা করে গোলাকৃতি একটি বাক্স দেখালো। বাক্সটি তার কাঁধে ঝুলছে। মশার আওয়াজের পিনপিন একটি শব্দ আসছে সেখান থেকে। এই যন্ত্রের সাহায্যে যে কোনো বুদ্ধিমান প্রাণীর ভাষা বুঝতে পারা যায় এবং সে ভাষায় কথা বলা যায়। প্রাণীদের মস্তিষ্কে নিউরনে বিভিন্ন ধ্বনির যে লাইব্রেরি আছে এবং শব্দবিন্যাসের যে সমস্ত ধারা, তা এই যন্ত্রটি ধরতে পারে। বাবলুর এবার একটু ভয় ভয় করতে লাগলো। লোকটি বলল, এই যে চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, এরা কি বলছে তা তুমি বুঝতে পারবে যদি যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দেব। বাবলু ভয়ে ভয়ে বলল, তো দিন, কিন্তু ব্যথা লাগবে না তো? মাথা খানিকটা ভোঁ করবে হয়তো, দিয়েই দেখো। হয়েৎসুন যন্ত্রটা বাবলুর কাঁধে বসিয়ে দিতে বাবলু শুনল ঝিঝি পোকাগুলো কথা বলছে। পোকা চাই, খাবার জন্য পোকা চাই। এই লোক দুটো যাচ্ছে না কেন? কি করছেটা কি? এরা দুজন কি করছে? পোকা চাই, পোকা চাই, পোকা চাই। বাবলু স্তম্ভিত হয়ে গেল। লোকটি বলল, মানুষ যেভাবে কথা বলে এরা কিন্তু সেভাবে বলে না। ডানার সঙ্গে ডানা ঘষে শব্দ করে, ভাবের আদান প্রদান, কত অদ্ভুত ব্যবস্থাই না প্রাণী জগতে আছে। বাবলু তার কথায় কান দিচ্ছিল না, কারণ সে পরিষ্কার শুনতে পেল জাম গাছের একটি পাখির বাসা থেকে ফিসফিস করে কথাবার্তা হচ্ছে। এই লোক দুটো কি বকবক শুরু করেছে? ঘুমোতে দেবে না নাকি? ঠিক বলেছ, মানুষের মধ্যে কাণ্ডজ্ঞান বলে কিছুই নেই, এগুলো মহা পোকা। বলতে বলতে পাখিগুলো খিক খিক করে হাসতে লাগলো। লোকটি বলল, বাবলু, যন্ত্রটা এবার খুলে ফেলা যাক, তোমার অভ্যেস নেই তো, মাথা ধরে যাবে। বাবলু বলল, আমি যদি এখন ওদের সঙ্গে কথা বলি, ওরা আমার কথা বুঝতে পারবে? দু একটা কথা হয়তো বুঝতে পারবে, তবে বেশিরভাগই বুঝতে পারবে না। ওদের বুদ্ধিবৃত্তি নিম্ন স্তরের। অবশ্যই সবার না, পৃথিবীতে অনেক বুদ্ধিমান প্রাণীও আছে, যেমন ধরো তিমি মাছ। তিমি মাছ বুদ্ধিমান? অত্যন্ত বুদ্ধিমান, শুধু হাত নেই বলে যন্ত্রপাতি তৈরি করতে পারে না। ডলফিনও খুব বুদ্ধিমান, ওদের যদি হাত থাকতো তাহলে পৃথিবীর চেহারা পাল্টে যেত। ওদের হাত নেই কেন? প্রকৃতির খেয়াল, প্রকৃতির খেয়ালিপনার জন্য তিমি এবং ডলফিনের মতো বুদ্ধিমান প্রাণীদেরও পশুর মতো জীবনযাপন করতে হচ্ছে। হয়েৎসুন একটি ছোট্ট নিঃশ্বাস ফেলে যন্ত্রটা বাবলুর কাঁধ থেকে নিয়ে এলো। এবার তোমার ব্যাপারটা চিন্তা করা যাক। কি ঠিক করলে? জাহাজের খালাসি হবে?
না। তবে কি অন্ধকারে জাম গাছের নিচে বসে থাকবে? উহুম, আমি আপনার সঙ্গে যাব। তাই বুঝি? জি। কিন্তু তা সম্ভব নয়। আমাদের চলাফেরার জন্য রকেট বা স্পেসশিপ নেই। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সরাসরি বস্তু স্থানান্তরণ প্রক্রিয়ায়। তোমাকে দিয়ে তা হবে না। তাছাড়া আমি এখন যাব তোমাদের বৃহস্পতি গ্রহের একটি চাঁদে। তার নাম হচ্ছে টিটান। সেখানে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী আছে। আমিও আপনার সঙ্গে টিটানে যাব। একেবারেই অসম্ভব। সে জায়গাটা বিষাক্ত ফ্লোরিন গ্যাসে ভরপুর। তার উপর আছে সালফার ডাই অক্সাইড। আমার তাতে কিছু হবে না, কিন্তু তুমি মারা যাবে সঙ্গে সঙ্গে। বাবলু মুখ কালো করে চুপ করে রইল। লোকটি শান্ত স্বরে বলল, তুমি বরং ভালো মতো পড়াশুনো করো, কারণ তোমার এখনও অনেক কিছুই শেখার আছে। অঙ্কে 8.5 পেলে হবে না। বাবলু কোনো উত্তর দিল না। লোকটি বলল, মানুষের মস্তিষ্ক হচ্ছে প্রথম শ্রেণীর। ইচ্ছে করলেই এরা জ্ঞান বিজ্ঞানে আমাদের ছাড়িয়ে যাবে। বাবলু মুখ কালো করে বলল, আমি অঙ্ক টঙ্ক কিচ্ছু শিখতে চাই না। হোয়েৎসুন হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, মানুষরা প্রাণী হিসেবে কিন্তু খুব অদ্ভুত। এরা প্রায় সময়ই যা ভাবে তা বলে না। মুখে এক কথা বলে, কিন্তু মনে কথা ভিন্ন। তুমি মনে মনে ভাবছো এখন থেকে খুব মন দিয়ে অঙ্ক শিখবে যাতে এ ধরনের যন্ত্র বানাতে পারো, কিন্তু মুখে বলছো অন্য কথা, ঠিক কি না? বাবলু থেমে বলল, আপনি কি করে বুঝলেন? আমার কাছে ছোটোখাটো একটা কমিউনিকেটর যন্ত্র আছে। এ দিয়ে বুদ্ধিমান প্রাণীরা কি ভাবছে তা অনেক দূর থেকে টের পাওয়া যায়। যেমন ধরো, যন্ত্রটা তোমার কাঁধে ঝুলিয়ে দিলে তুমি বুঝতে পারবে তোমার বাবা এবং তোমার ধীরেন স্যার এই মুহূর্তে কি ভাবছেন। তারা দুজনেই হেরিকেন নিয়ে খুব ব্যস্ত হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। তোমাদের স্কুলের দপ্তরি আনিস মিয়ার বাসায় গিয়ে খবরটা দেবার পর থেকেই তোমার বাবা খুব অস্থির হয়ে পড়েছেন। তোমার বাবার মনের অবস্থা বুঝতে চাও? বাবলু মাথা নাড়ল। সে বুঝতে চায়। লোকটি যন্ত্রটা কাঁধে ঝুলিয়ে দিতেই বাবলু শুনল বাবা মনে মনে বলছেন, আমার পাগলা ছেলেটা কোন অন্ধকারে একা একা বসে আছে কে জানে। 8 পেয়েছে তো কি হয়েছে? আরে বেচারা আমার ভয়ে বাড়িও আসতে পারছে না। না, আর কোনোদিন রাগারাগি করব না। ভাবতে ভাবতে বাবা চোখ মুছলেন। ধীরেন স্যারও ঠিক একই রকম কথা ভাবছেন। আরে বাচ্চা ছেলেটা কোথায় না কোথায় বসে আছে অন্ধকারে। খাতায় গরু লেখাটা অন্যায় হয়েছে খুব। সে লজ্জাতেই বাড়ি যাচ্ছে না বোধহয়। না, ছাত্রদের সঙ্গে আর একটু ভদ্র ব্যবহার করা দরকার। আর এইরকম রাগারাগি করব না। বাবলুটাকে রোজ 1 ঘন্টা করে অঙ্ক শেখাবো। হোয়েৎসুন হাসতে হাসতে বলল, কি শুনলে তাদের মনের কথা? জাহাজের খালাসি হবার পরিকল্পনা এখনও আছে? জি না। ভালো, খুব ভালো। তা বাবলু সাহেব, আমার তো এখন যেতে হয়। আর একটু বসুন। না, আর বসা যাচ্ছে না। তোমার বাবা আর স্যার এদিকেই আসছে। আমাকে দেখলে ব্যাপারটা ভালো হবে না। যাই তাহলে, কেমন? তার কথা শেষ হওয়ার আগেই বাবাকে এবং ধীরেন স্যারকে দেখা গেল। দপ্তরি আনিস মিয়া একটি হ্যারিকেন হাতে আগে আগে আসছে। বাবলু ভিন গ্রহের লোকটিকে আর দেখতে পেল না। বাবা এসেই প্রচণ্ড একটা চর কষালেন বাবলুকে। রাগী গলায় বললেন, এই বয়সে বাঁদরামি শিখেছিস? বাড়ি না গিয়ে গাছের নিচে বসে ধ্যান করা হচ্ছে। তোর পিঠের ছাল তুলবো আজকে। ধীরেন স্যারও থমথমে স্বরে বললেন, খারাপ পরীক্ষা হয়েছে, কোথায় তাড়াতাড়ি বাড়ি ফিরে বই নিয়ে বসবি, তা না সব কোপের আড্ডায় মধ্যে এসে বসে থাকা। আগামীকাল তুই সারা পিরিয়ড আমার ক্লাসে নীলনাউর হয়ে থাকবি। গরু কি আর সাধে লিখেছি? বাবলু এদের কথায় একটুও রাগ করল না, কারণ এখন সে নিশ্চিত জানে এসব তাদের মনের কথা নয়। তাছাড়া সে হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখল বাবার চোখ ভেজা। বাবা সত্যিই কাঁদতে কাঁদতেই তাকে খুঁজছিলেন। এতক্ষণ শুনলেন হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প, জাদুকর। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।